2019 সালে স্টিভ রোডসকে যখন স্যাক করা হলো, সেই প্রক্রিয়ার পর আমরা একটা আড্ডা দিচ্ছিলাম, সেখানে কেউ একজন আমাকে বলল যে রোডসকে কি স্যাক করা ঠিক হয়েছে। আমি বললাম স্টিভ রোডস এমন একটা ক্যারেক্টার যে জাতীয় দলের কোচ থাকলেও চলে, না থাকলেও চলে। মানে উনি কোচ হিসাবে ভালো না খারাপ এটা আমার কখনো মনে হয় নাই। ঠিক আছে, উনি আছেন, উনি কিছু ভালো কাজ করতেছেন, যে ভালো কাজগুলো যে কেউ করতে পারবে, এরকম একটা ব্যাপার। ফলে ওনাকে স্যাক করা না করা কোনো জাতীয় ইস্যু না। কিন্তু যে প্রক্রিয়ায় স্যাক করা হলো, ওনাকে দেশে ডেকে এনে উনি শ্রীলঙ্কা সফর নিয়ে তখন প্ল্যান করতেছেন ড্রেসিং রুমে বসে। এরকম অবস্থায় উইদাউট নোটিশ তাকে বলা হলো যে রোজ তোমার আর চাকরি নেই, তুমি দেশে ফিরে যাও। এটা একটা নোংরা পদ্ধতি, এটা কোনোভাবেই ক্রিকেটের সঙ্গে যায় না। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, বাংলাদেশের ক্রিকেটের জন্মলগ্ন থেকে, মানে আপনি যদি টেস্টের স্ট্যাটাস পাওয়ার ওই সময়টার জন্মলগ্ন ধরেন, সেই থেকেই আজকে যে দিনটায় কথা বলতেছি, এই দিন পর্যন্ত এই অভদ্রতা, এই নোংরামও আমাদের ক্রিকেট বোর্ড ধরে রাখছে। তারা ক্রিকেটীয় ভদ্রতাটা শেখে নাই। ক্রিকেটীয় ভদ্রতা, ক্রিকেটের যে বলা হয় ভদ্রলোকের খেলা, এই ভদ্রতাটাই শেখে নাই, এই কার্ডসিটাই শেখে নাই, এই প্রোটোকলটাই শেখে নাই। এবং তার সর্বশেষ রেজাল্ট আমরা দেখলাম যে শান্ত টেস্ট ক্যাপ্টেন হিসাবে পদত্যাগ করলো। এই পুরো ব্যাপারটা করলো বোর্ডের ওই যে ওই কার্ডসি কলটা না বোঝার কারণে। সেই জিনিসটা একটু আজকে আলোচনা করব। আমি বলে রাখি শুরুতেই যে ব্যক্তি শান্তরে নিয়ে কোনো প্রশংসা বা নিন্দা আমি শুনতে রাজি না। সেটার সঙ্গে এই আলোচনা কোনো সম্পর্কই নাই যে শান্ত যোগ্য কি অযোগ্য, তার খেলা উচিত কি উচিত না, ক্যাপ্টেন থাকা উচিত কি উচিত না, এগুলো কোনো আলোচনাই না। আলোচনা হচ্ছে এই যে ভদ্রতাটা আমরা শিখতেছি না, এই অভদ্রতা এবং এই অসৌজন্যতা নিয়েই আমরা যে চলতেছি, সেই গল্পটা একটু আপনাদের শোনাই। দেখেন, লোকে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমি ভদ্রলোক বললাম, ভদ্রলোক না, ভদ্রলোকের খেলা। এই কথাটাই আমার আপত্তি আছে। এই কথাটার ভেতরে এক ধরনের রেসিজমের ইঙ্গিত আছে। সেটা কেন, এটা যারা ক্রিকেট নিয়ে গবেষণা করেন তারা বিস্তারিত জানেন। আমি একটু সংক্ষেপে বলি যে ইংল্যান্ডে একসময় জেন্টেলম্যান ভার্সেস প্রফেশনাল খেলা হতো। জেন্টেলম্যান মানে হচ্ছে যারা চাকরি বাকরি করে বা ইউনিভার্সিটির টিচার বা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা ওই মানে ভাঁজ ভাঙা সাদা পোশাক পরে মাঠে যাবে, তারা আসবে একটা দামি গাড়িতে, সঙ্গে দুটো চাকর, দুটো ব্যাট নিয়ে আসবে, এরকম আর কি ব্যাপার, বড় লোক, নীল রক্ত। আর প্রফেশনালস কারা, যারা সারা বছর ক্রিকেট খেলে, কষ্ট করে ঘাম ঝরায়, এরা মূলত শ্রমিক শ্রেণীর লোক, বিভিন্ন কারখানার শ্রমিক। ফলে জেন্টলম্যানরা প্রফেশনালদের সঙ্গে খেলতে চাইতো না এবং প্রফেশনালদের নিয়ে টিটকারি করতো, প্রফেশনালদের সোসাইটিতে উঠতে দিত না। যখন ক্রিকেটারদের কোনো সম্মেলন হতো, কোনো আলোচনা হতো, ওখানে প্রফেশনালদের এন্ট্রি থাকতো না। এখান থেকে কথাটা তৈরি হয়েছে যে ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম। ওরা জেন্টলম্যান বলতে ওইটা বুঝতো। এবং পরবর্তীকালে লোকেরা এটা মিস ইন্টারপ্রেট করে দাঁড়াইছে যে ক্রিকেট ভদ্রতার খেলা, যে এটা খুব সৌজন্যতার খেলা। এখানেও আমার একটু আপত্তি আছে। আপনি যদি অনফিল্ড অ্যাক্টিভিটি দেখেন, ক্রিকেটের চেয়ে ফুটবল অনেক বেশি ভদ্রতার খেলা। ফুটবলে একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেই। ফুটবল মাঠে আপনি দেখবেন কোনো খেলোয়াড় যদি সিভিয়ারলি ইনজুর্ড হয়, মাঠে পড়ে থাকে, তখন প্রতিপক্ষের খেলোয়াড়রা বল লাথি মেরে মাঠের বাইরে বের করে দেয়। কেন? তারা ওই সময় খেলা চলতে দিবে না। আইন অনুযায়ী কিন্তু খেলা স্টপ হওয়ার কথা না, রেফারি স্টপ করতে পারতেছে না, খেলোয়াড় পড়ে আছে তো কি হয়েছে। অনেক সময় রেফারি খুব ইমার্জেন্সি কেস দেখলে, জীবন মরণ সংকট দেখলে রেফারি বন্ধ করে দেবে। কিন্তু যখন ইনজুরি মাঝারি, তখন খেলোয়াড়রাই বন্ধ করে দেয়। প্রতিপক্ষের খেলোয়াড়রা বন্ধ করে, কিন্তু নিজের পক্ষের খেলোয়াড়রা না। আবার এর জবাবে যখন বলটা প্রথম থ্রো ইন হয়, তখন ওরা যেহেতু ইচ্ছা করে বের করে দিছে, প্রতিপক্ষ থ্রো ইন পাইছে, প্রতিপক্ষ যেটা করে থ্রো করে বলটা প্রতিপক্ষের পায়ে দিয়ে দেয় ইচ্ছা করে। এই কালচারটা আপনারা যারা ফুটবল দেখেন তারা দেখছেন। আজ পর্যন্ত বলেন তো কখনো দেখছেন যে কোনো একটা ব্যাটসম্যান রান নিতে গিয়ে পড়ে গেছে বলে তারা রান আউট করা হয় নাই, বা কোনো একটা ফিল্ডার দৌড়াইতে গিয়ে পা মচকায় পড়ে গেছে? সমস্ত খেলাটা বন্ধ করে সবাই সেখানে চলে গেছে, গিয়ে তারা টেনে তোলার চেষ্টা করছে, এটা দেখছেন? অথচ ফুটবল মাঠে আপনি প্রতিনিয়ত দেখবেন। এই 2 দিন আগেই এনজো ফার্নান্দেজ লাল কার্ড খেয়েও দাঁড়ায় ছিল, যার কারণে লাল কার্ড পাইছে তার সুস্থতা নিশ্চিত করার জন্য। আমি এইসব কম্পেয়ার করতে চাই না, কিন্তু ক্রিকেটের সবচেয়ে ভদ্র লোকের খেলা, সবচেয়ে ভদ্রতার খেলা বললে বাকি খেলাগুলোর অপমান করা হয়। আমি একটু চোখে আঙুল দিয়ে দেখালাম যে ফুটবল অনেক ভদ্রতার খেলা, বরং ক্রিকেটের চেয়ে বেশি কখনো কখনো। তারপরেও কিছু প্রোটোকল, কিছু নিয়ম, অলিখিত নিয়ম, কিছু ভদ্রতা, এটা ক্রিকেটের আবার ইনহেরিটেন্ট। এটা আবার আপনি অন্য কোনো খেলায় পাবেন না, যে এই জিনিসগুলো করতে হয়। যেমন আপনার দল থেকে, দলে যদি স্কোয়াডে যদি সিনিয়র কোনো মেম্বার থাকে, ওই সিনিয়র মেম্বার একাদশে নাই, এই খবরটা তাকে কে দেবে? এই খবরটা কি বাকি সবাই যেভাবে পায় সে সেভাবে পাবে? না। ক্রিকেটে এখানে একটা অলিখিত নিয়ম আছে যে তাকে ক্যাপ্টেন বা কোচ, বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপ্টেন, নিজে গিয়ে ওভার ফোন বা কাউকে দিয়ে না, নিজে গিয়ে জানাবে
এবং সেটা যত আগে সম্ভব, সম্ভব হলে 2 দিন আগে, না হলে ম্যাচের আগের দিন, অ্যাটলিস্ট সে টসের পরে লিস্ট দেখে জানবে না যে আমি নাই, তাকে আগে থেকে জানানো হবে এবং সেটা ক্যাপ্টেন গিয়ে সাধারণত তার রুমে গিয়ে জানায় যে ভাই আপনি আগামীকালকে 11-এ থাকতে পারতেছেন না, এই কারণে আমরা রাখতেছি না। মিথ্যা সত্যি নানা রকম এক্সকিউজ দেয় ওখানে। এরকম ক্রিকেটে কিছু ছোটখাটো নর্ম আছে যেগুলো ওই যে বললাম অলিখিত নিয়ম, কিন্তু এগুলো ইনহেরিটেন্ট হয়ে গেছে, আদিকাল থেকে আসে। তার ভিতরে একটা নর্ম হচ্ছে যে ক্রিকেটে যখন আপনি ক্যাপ্টেন বা কোচ বদলান তাদের সঙ্গে আগে একটু প্রপারলি কনসাল্ট করা। হ্যাঁ, তার সিদ্ধান্ত আপনার নিতে হবে না, সেটা কেউ নেয় না, কিন্তু তাকে প্রপারলি জানানো, মানে বোর্ড এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করার আগে তার সঙ্গে 2-3 দিন আগে যখন ডিসিশনটা আপনারা মেক করে ফেলছেন, ডিসিশন তো মেক করে ফেলেই প্রেসরে জানান না, প্রেসরে জানানোর আগে তার সঙ্গে একটু বসা যে বাবারে আমরা এইভাবে ভাবতেছি, তুমি তো ক্যাপ্টেন, রানিং ক্যাপ্টেন, নেক্সট সিরিজ থেকে তুমি আর থাকতেছো না, বা 2 সিরিজ পর থেকে তোমার নিয়ে আর আমরা অন্যরকম প্ল্যান করতেছি। ইভেন সিনিয়র ক্রিকেটারদের বেলায় তাদের রিটায়ারমেন্টের কাছাকাছি চলে আসলে টাইম, বোর্ড তাদের ডাকে বলে যে দেখো এই আগামী সিরিজ থেকে তোমার আর দলে রাখার মতো অবস্থা নাই, তোমার পারফরমেন্স ডিক্লাইনে, এখন তোমার সামনে একটা অপরচুনিটি আছে, তুমি এই সিরিজ শুরুর আগে তুমি রিটায়ারমেন্টে ডিক্লেয়ার দিয়ে দাও। বা যদি একটা সিরিজ হাতে পাওয়া যায় তখন বলে যে এই সিরিজটা শেষে, এই সিরিজটা শুরুতেই তুমি ডিক্লেয়ার দাও, সিরিজের শেষে তোমার একটা সম্বর্ধনা দিব না, একটু ফুল টুল দিব না, তুমি আনুষ্ঠানিকভাবে রিটায়ার করো, দিস ইজ ইউর লাস্ট অপশন। অনেকে এই অপশন নেয় না, অনেকে বলে রাখলে রাখেন, না রাখলে না রাখেন, সারা পৃথিবীতেই আমি রিটায়ার করবো না, কিন্তু অনেকেই এই সুযোগটা নেয়, বলে দেয় যে আমি রিটায়ার করতেছি। তখন বোর্ড কি করে, বোর্ড তাকে ওই সম্মানটা দিল, বোর্ড বললো না যে তারে আমরা বাদ দিয়ে দিচ্ছি, সে নিজে বলল যে আমি রিটায়ার করতেছি। মানে ওই চাকরি থেকে বের করে দেওয়া আর ছাড়ার যে পার্থক্যটা, মানে আপনাকে চাকরি ছাড়ার একটা সুযোগ দেওয়া হলো, যে লোকেদের যাতে আপনি বুক খুলে বলতে পারেন যে ওরা আমারে কি ছাড়াবে, আমি নিজেই ছেড়ে দিয়ে আসছি। এই সুযোগটা ক্রিকেটে সবাই সবাইকে দেয়, যে এইটুক আলোচনা করা, এইটুক সুযোগ দেওয়া, এই নর্মটা মানা হয়। বা একজন কোচের ক্ষেত্রে যেটা করা হয়, সব কোচকে চুক্তির শেষ পর্যন্ত রাখা যায় না, এটা কোথাও রাখা যায় না। আপনারা জানেন ফুটবলে একটা কথাই আছে যে কোচ হচ্ছে 2 ধরনের, এক ধরনের চাকরি গেছে, আরেক ধরনের চাকরি যাবে, এটা সব খেলায় সত্যি। কোচ কখনোই চুক্তি শেষ পর্যন্ত থাকবে এই নিশ্চয়তা কেউ দিতে পারে না, কারণ এটা তো পারফরমেন্স রিলেটেড একটা ব্যাপার, ফলে চুক্তি শেষ হওয়ার আগেই চুক্তি টার্মিনেট করতে হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কতগুলো ভদ্রতা অনুসরণ করা হয়, যে কোচকে প্রপারলি জানানো, একটা সিরিজ চলা অবস্থায় এটা কোনোভাবে মিডিয়াতে জানায় না দেওয়া যে কোচ কিন্তু এই সিরিজ পরে আমরা আর রাখবো না, কোচ সম্পর্কে কোনো আজে বাজে কথা তারে স্যাক করার আগে বোর্ড থেকে কেউ প্রেসে না বলা, এই জাতীয় নর্মগুলো। এবং আরেকটা ব্যাপার খুব ফলো করা হয় যে সে প্রপারলি পরে সিরিজের প্রস্তুতি শুরু করে দিচ্ছে, এরকম ঘটনা যেন ঘটে না যায়, তার আগেই তার বলা যায় বাবারে তোমার সঙ্গে আমরা তো চুক্তি টার্মিনেট করতে যাচ্ছি, তুমি এই সিরিজের প্ল্যান করো না, এটা তুমি একটা ধাক্কা খাবা, তো এটা করো না। কিন্তু আমরা এই কাজটা সেই শুরু থেকে করে আসতেছি, ওই যে বললাম জন্ম থেকে করে আসতেছি। আমি 99-এর আগে কি কি হয়েছে সেগুলোতে গেলাম না, ওই সময় অনেক বাজে কাজ হয়েছে, অনেক বাজে কাজ হয়েছে, কিন্তু ওইটারে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি কেন, ওই সময় কাঠামোটা তো এত প্রফেশনাল ছিল না। যারা ক্রিকেট চালাতেন, যদিও আমি বিশ্বাস করি এখনকার থেকে তাদের ক্রিকেট চেতনা, ক্রিকেটের এইসব নন বোঝা অনেক বেশি ছিল, স্টিল ওই সময় যেহেতু প্রফেশনাল কাঠামো ছিল না, ওই সময়ের অন্যায়রে আমি অন্যায় হিসাবে দেখি না। কিন্তু দেখেন একদম জন্মলগ্নে 99-এ আমরা প্রথম ব্লান্ডারটা করলাম, মানে অভদ্রতার একটা চরম করলাম। যদিও গতকালকেই আমি সাবের ভাই আর আশরাফুল ভাইরে নিয়ে অত্যন্ত প্রশস্তি করে একটা কন্টেন্ট করছি, তাদের অবদান তো এই পৃথিবীতে প্রলয় হয়ে গেলেও অস্বীকার করা যাবে না, আমাদের ক্রিকেটের জন্য তাদের যে অবদান, কিন্তু তারাই কিন্তু প্রথমেই বাজে দৃষ্টান্তটা করলেন। সেটা কেমন, গর্ডন গিনিজ আমাদের কোচ ছিলেন, গর্ডন গিনিজ তো মহিরুহ মানুষ, মানে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। ওয়েস্ট ইন্ডিজের যে ইনভিনসিবল টিম, যেটা দিয়ে তারা 2টো বিশ্বকাপ জিতছে এবং 3য় বিশ্বকাপেরও ফাইনালে উঠছিল, অঘটন না ঘটলে তারা 3টাই জিততো, সেটার অপরিহার্য মেম্বার ছিলেন গর্ডন গিনিজ। সেই গর্ডন গিনিজ মানে অনেকটা করুণা করেই আমাদের কোচ হয়েছিলেন, এটা আমাদের জন্য বিরাট একটা প্রাপ্য ছিল। কোচ হিসাবে উনি ভালো ছিলেন না খারাপ ছিলেন সেটা আলাদা বিতর্ক, কিন্তু গর্ডন গিনিজের মতো মানুষ, গর্ডন গিনিজ না দেবব্রত যদি কোচ হতো, উনি একটা বেফাস কথা বলছিলেন, এটা সত্যি। উনিও 99 বিশ্বকাপ চলা অবস্থায় ইংল্যান্ডে বসেই সম্ভবত কোনো একটা মিডিয়াতে বলছিলেন বাংলাদেশ কেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য হয় নাই। আবার বলি, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রোটোকল। হ্যাঁ, কথাটা গর্ডন গিনিজ সত্যি বলছিলেন। আজকে 2025 সালে এসে তো আমরা বুঝতেছি যে খুবই সত্যি বলছিলেন। 99 কেন, 2025-এই তো যোগ্য হয় নাই, ফলে 25 বছর পরে যারা যোগ্য হয় নাই ওই সময় কেমনে যোগ্য ছিল। গর্ডন গিনিজ তো দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর সত্যি কথা বলছিলেন। কিন্তু আপনি তো এমপ্লয়ি, আপনি একটা ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি,
আপনি ক্রিকেট বোর্ড যখন তৎপরতা চালাচ্ছে টেস্টের স্ট্যাটাস পাওয়ার জন্য, বোর্ড প্রেসিডেন্ট সেক্রেটারি ওই সময় ওই লন্ডনেই দৌড়াদৌড়ি করতেছে এটার জন্য, তখন আপনি সেই বোর্ডের এমপ্লয়ি হয়ে কথা বলতে পারেন না। আপনাকে প্রোটোকল ফলো করতে হবে। হ্যাঁ, গর্ডন ইংলিশ এটা ভুল করছেন, সেই জন্য কি করা যেত? গর্ডন ইংলিশকে অবশ্যই স্যাক করা যেত, আর এটাতে আমার কোনো আপত্তি নেই। গর্ডন ইংলিশকে আপনি স্যাক করেন, গর্ডন ইংলিশের সঙ্গে চুক্তি টার্মিনেট করেন, সব করেন, কোনো সমস্যা নাই। যদি সামান্য কথার জন্য চুক্তি টার্মিনেট করতে হবে এটা আমি বিশ্বাস করি না। এটা জাস্ট তার সঙ্গে একটু ওয়ান টু ওয়ান কথা বললেই হতো। গর্ডনের সঙ্গে আমাদের বোর্ডের লোকজনের যে খাতির ছিল, এখনো উনি যেভাবে এদের সঙ্গে যোগাযোগ রাখেন, এটা তো বিরাট ব্যাপার। আমার মতো তুচ্ছ মানুষ ওনাকে নক করলে উনি হাই হ্যালো করেন, কারণ কি বাংলাদেশের প্রতি ওনার বুকে একটা বিরাট জায়গা আছে, ফলে এটা একটু কথা বললেই হতো। যাই হোক, তারপরেও আমি মনে করি যে তাকে টার্মিনেট করার দরকার হয়েছে। সেটা কিভাবে করলেন? বিশ্বকাপ চলা অবস্থায়, মানে আমাদের ম্যাচ চলতেছে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা আমরা জিতলাম, ওই ম্যাচ চলা অবস্থায় বোর্ড জানায় দিল লোকেদের, অফিসিয়ালি জানাইছিল কিনা আমার মনে নেই, কিন্তু এটা মিডিয়ায় চলে আসলো যে গর্ডন ইংলিশ আর নাই টিমের সঙ্গে গর্ডন ইংলিশটা স্যাক করা হয়েছে। মিডিয়ায় চলে আসছে মানে ওই ম্যাচ চলা অবস্থায়, তার মানে তাকেও জানায় দেওয়া হয়েছে। মানে গর্ডন নিজের মতো মহিরুহর সঙ্গেও আমরা এই অভদ্রতা করতে ছাড়িনি। এরপর থেকে বাংলাদেশে যত কোচ আসছে, এডি বার্লো গেছেন আমাদের এখান থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে, বাকি কোচদের মধ্যে হাতুরু সিং এ একবার প্রথম দফায়, আর হচ্ছে ডেভ ওয়াটমোর, এ দুইজন উল্টে বোর্ডের সঙ্গে অভদ্রতা করে গেছে। হাতুরু সিং এর প্রথম দফা আর ডেভ ওয়াটমোরের ওই তো এক দফায় ওনরা বরং বোর্ডের সঙ্গে একটু ওই যে বললাম যে নর্মগুলো ফলো করেন নাই। বাকি প্রত্যেকের সঙ্গে আমরা মিসবিহেভ করছি। আমরা তাদেরকে রিচার্ড পাইবাসের মতো মানুষ বলেন বা নাম করা মানুষ, আবার শেন জার্গেনসেনের মতো ভদ্রলোক, সবার সঙ্গে আমরা এই কাজটা করছি। আর রাসেল ডোমিঙ্গো সবার সঙ্গে করছি। আমি ওই যে কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি কোচ তাকে রাখা উচিত ছিল কি না, সে ভালো কি খারাপ, এই আলোচনায় যাইতেই চাই না। এই আলোচনার সঙ্গে আমার এই আলোচনার কোনো সম্পর্কই নাই। আমার কথা হচ্ছে যে এই কোচদের সঙ্গে আমরা প্রপার প্রোটোকল মেনে, ভদ্রতা মেনে চেষ্টা করি নাই, আমরা হুটহাট করে ডিসিশন নিয়েছি। যেমন স্টিভ রোডসের কথাটা যদি বলি, আবার একটু রিপিট করি যে স্টিভ রোডস আমাদের ইতিহাসে এমন কোনো বড় কোচ না। যদি 2019 ডিবাকল ধরেন, 2019 বিশ্বকাপের আমাদের ওটা যদি ডিবাকল হয়, তাহলে মাশরাফির তো এটা সবচেয়ে বেশি দায়। মাশরাফির ওই বিশ্বকাপ খেলা এবং লিড করতে না পারা প্রপারলি টিমটাকে, এটা একটা বিরাট ব্লান্ডার করছে সে। কোচ হিসাবে আপনি স্টিভ রোডসের গায়েও একটু কাদা লাগাইতে পারেন যে না ওরও দোষ আছে, কিন্তু সেটা কি এইভাবে? খেলাটা হলো ইংল্যান্ডে, বিশ্বকাপটা স্টিভ রোডস ইংল্যান্ডের মানুষ, তার সঙ্গে ওখানে বসেই বলা যেত যে স্টিভ, তোমার সঙ্গে আমরা চুক্তি লম্বা করতে চাচ্ছি না, তুমি চাইলে এখান থেকেই বিদায় নিতে পারো, আর যদি মনে করো বাংলাদেশে গিয়ে তোমার লোকজনের সঙ্গে বিদায় নিয়ে আসবা, ওটাও করতে পারো। আমরা এটা প্রপার প্রসেস ফলো করেই করবো, চুক্তি টার্মিনেট করতে যা করতে হয় তাই করবো। তাহলে যেটা হতো, স্টিভ রোডস হয় বাংলাদেশে আদৌ আর আসতো না, সে ওখানেই থেকে যেত, তার বাড়ির ওখানেই খেলা হচ্ছে। আর যদি আসতো, সে এসে টিম নিয়ে ড্রেসিং রুমে বসে পরে সিরিজের প্ল্যানিং শুরু করতো না। এখন ঘটনাটা কি হলো, সে ওই ইংল্যান্ড থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ঢাকায় আসলো। এটাও খুব বড় কথা না, সেই এমপ্লয়ি, তাকে তো চাকরির জায়গায় ফিরতেই হবে। কিন্তু যেটা খুব কষ্টদায়ক বেদনাদায়ক হলো, সে গিয়ে তার ওই শিষ্যদের নিয়ে, তার ক্রিকেটারদের নিয়ে সে বসলো শ্রীলঙ্কা সিরিজ। তখন ওদের সামনে শ্রীলঙ্কা সিরিজই, বারবার শ্রীলঙ্কা সিরিজ বলতেছি, জানি না ভুল বলতেছি কিনা, শ্রীলঙ্কা সিরিজই বোধহয় সামনে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে প্ল্যানিং করতেছে, কয়টা পেসার নিবে, কয়টা স্পিনার নিবে, মাশরাফি থাকবে কি থাকবে না, এরকম নানা সব আলোচনা চলতেছে। এই সময় তাকে বলা হলো যে স্টিভ, ইউ আর নো মোর কোচ অফ ন্যাশনাল টিম। বোঝেন বেচারা কিরকম একটা ধাক্কা খাইছে। এবং এই কথাটা, হ্যাঁ, স্টিভ রোডস নিতান্ত ভদ্রলোক, মানে একটা গো বেচারা বলতে যা বুঝায়। সে কারোর সঙ্গে আর এটা নিয়ে দুঃখও করে না, কিছুই না, সে পরদিন তল্পি তল্পা গোছায় বাড়ি চলে গেছে। আমার মনে হয় স্টিভ রোডস ক্ষতিপূরণ টুরনও আর দাবি করে নাই, মানে সে এত গো বেচারা টাইপের ছিল, সে এগুলো নিয়ে আর যে এইটা মান সম্মান যাবে কথা বলতে গেলে দরকার নেই। আমি জানি না ও ক্ষতিপূরণ পাইছে কিনা, অনেকে ক্ষতিপূরণ পায় নাই। এরকম যারা চুপচাপ রয়েছে, রিচার্ড পাইবাস বা হাতুরু সিং এর মতো যারা শাউট করতে পারছে তারা পাইছে, যারা চুপচাপ রয়েছে ভদ্রলোক শেন জার্গেনসেন টার্গেনসেন, এরা অনেকে ক্ষতিপূরণও পায় নাই। ক্ষতিপূরণটাও ম্যাটার না, এই যে একটা মানুষকে আহত করা, এই যে একটা মানুষকে ডেকে আপনি সিরিজ শুরুর আগে বললেন যে তুমি আর নাই, এইটা হচ্ছে অভদ্রতা। এবং এই কাজের শিকার আমাদের ক্যাপ্টেনরাও হয়েছে। আজকে বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট, দেখেন আমি বুলবুল ভাইরে দিয়ে উদাহরণ দিই। আমাদের ফার্স্ট টেস্টের ক্যাপ্টেন থাকার কথা কে ছিল? বুলবুল ভাই। আকরাম ভাই আমাদের আইসিসির ক্যাপ্টেন ছিল। যেভাবে আকরাম ভাইরে সরায় প্রথম বিশ্বকাপের ক্যাপ্টেন বুলবুল ভাইরে করা ছিল, এটাও প্রপার হয়েছিল না, প্রপার ভদ্রতা মেনটেন করা হয় নাই। আকরাম বুলবুল খুব ভালো বন্ধু ছিল, সেখান থেকে আকরাম বুলবুলের মধ্যে একটা ফাটল ধরলো।
এখন আবার দুজনের নিশ্চয়ই সম্পর্ক ভালো, সেই প্রসেসটাও খুব ভালো ছিল না, খুব ভালো ছিল না, ওইখানে ট্রানজেকশনটা অত ভালো হয় নাই। ওকে, বুলবুল ভাই এখন ক্যাপ্টেন। বুলবুল ভাই হচ্ছে বাংলাদেশের সময় সবচেয়ে অথরিটিওয়ালা লোক, যার টিমে থাকলে ক্যাপ্টেন হওয়া উচিত। যদি আকরাম ভাইরে আপনি হিসাবের বাইরে রাখেন, আকরাম ভাইও ফার্স্ট টেস্টের স্কোয়াডে আছে, স্টিল বুলবুল ভাই ক্যাপ্টেন, এটা তো সবাই জানে যে বুলবুল ভাই ফার্স্ট টেস্টে ক্যাপ্টেন্সি করবে। কিন্তু সিনারিওটা কি হলো দেখেন, শুধুমাত্র পলিটিক্যাল বিবেচনায় ডিজেরে ক্যাপ্টেন করা হলো। ডিজের প্রতি আমার এই কারণে কোনো ক্ষোভ নাই। ডিজের পারফরমেন্স আমার খুব ভালো লাগতো ব্যক্তিগতভাবে। ও ডিজে বলতে বোঝাচ্ছে দুর্জয়ের কথা, নাইমুর রহমান দুর্জয় ভাই আমার খুব পছন্দ করে, সেটা ব্যক্তিগতভাবে পছন্দ করে। কিন্তু এটা লোককে আপনি পলিটিক্যাল কারণে, সে তো ওই দলের ক্যাপ্টেন হওয়ার মতো না। হয়তো এরও 5-7 বছর পরে গিয়ে কন্টেন্ডার হইলেও হইতে পারতো, আমি জানি না হইতে পারতো কিনা। কিন্তু যে টিমে আকরাম বুলবুল আছে, ওই টিমে হঠাৎ করে দুর্জয় কোথা দিয়ে ক্যাপ্টেন হয়, যেখানে সে টেস্ট 11-এ রেগুলার থাকবে কিনা এটা কোশ্চেন হওয়া উচিত। যদিও সে ফার্স্ট টেস্টে 5 উইকেট নিয়েছে বা 6 উইকেট কি যেন নিয়েছিল, এটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে সে টেস্ট ম্যাটেরিয়াল না, তার জায়গাটাই প্রশ্নবিদ্ধ 11-এ। সেখানে তারে আপনি ক্যাপ্টেন করলেন শুধুমাত্র পলিটিক্যাল বিবেচনায়। এবং বুলবুল ভাই একটা বিশাল একটা ধাক্কা খেলো। পরিস্থিতি এমন হলো যে বুলবুল ভাইরে ফার্স্ট টেস্টের দলে নাও নেওয়া হতে পারে। বুলবুল ভাই, সুমন ভাই দুজনেরই বাদ দেওয়া হবে এরকম একটা পরিস্থিতি। পরে দুজনের ব্যাক করানো হলো, দুজনই মহাকাব্যিক 2টা ইনিংস খেললো ফার্স্ট টেস্টে। এরপর থেকে আপনি দেখেন প্রতিটা ক্যাপ্টেনের বেলায় আমরা এই অভদ্রতা করছি, প্রত্যেকের বেলায় সবাই এটা সাফার করছে। দুর্জয় নিজে সাফার করছে, পরে মানে যে ওইটার সুবিধা পাইছে সে আবার পরে সাফারও করছে। মাশরাফির ক্ষেত্রে আপনি যদি ধরেন, মাশরাফির টি-20 ক্যাপ্টেন্সিটা যেভাবে বাদ দেওয়া হলো তাকে, আমি বলি যে মাশরাফি ওই সময় টিমেই জায়গা ডিজার্ভ করে না, ক্যাপ্টেন্সি তো বহুত দূর কি বাদ। স্টিল একটা প্রসেস আছে না, আপনি তার দেশে বসে বোর্ডের সবার সিদ্ধান্ত জানাবেন, সে নিজে সুযোগটা নিবে। আপনি শ্রীলঙ্কা ট্যুরে থাকা অবস্থায় রাত গভীরে কেন ডিসিশন নিয়ে তারে জানায় দেন যে তুমি কালকেই রিটায়ার করো, নতুবা তোমারে আমরা প্রকাশ্যে স্যাক করবো। এইটা কোন ধরনের কাজ? এটুক ভদ্রতা দেখানোর সুযোগ আপনারা দেন না। সাকিব রে নিয়ে এই কাজ হয়েছে, তামিম রে নিয়ে কি হয়েছে তা তো আপনারা জানেনই। এই 2023 বিশ্বকাপের আগে তারে রাত দুপুরে ফোন করে বোর্ড প্রেসিডেন্ট বলছে যে তুমি ব্যাটিং করবা মিডল অর্ডারে। তামিম মিডল অর্ডারে ব্যাট করবেন না টপ অর্ডারে করবেন না 10 নম্বরে করবে, এটা কি বোর্ড প্রেসিডেন্টের ব্যাপার? বুলবুলের কালকে একটা কথা আমার খুব ভাল লাগছে, এই কথাটা ধরেই আসলে একটা স্টোরি হওয়া উচিত যে বোর্ড প্রেসিডেন্টের কথা কেমন হওয়া উচিত। বুলবুল ভাইরে কেউ একজন জিজ্ঞেস করছে যে আমাদের ঘরোয়া ক্রিকেটের স্কোরাররা, বিজয়রা কেন টেস্টে রান পায় না। এখন এই বিষয়ে বলার জন্য বুলবুল ভাই তো বিরাট দক্ষ মানুষ, আর পৃথিবীর সবচেয়ে বড় কোচদের একজন, ট্রেনার কোচ সে, ফলে সে টেকনিক্যালি খুব ভালো আলোচনা করতে পারে। সে ওখানে বলছে যে আমি বোর্ড প্রেসিডেন্ট, আমি এগুলো বুঝি না, আমি এ নিয়ে কথা বলতে পারবো না, এ নিয়ে কথা বলার জন্য কোচ আছেন। বোধহয় কেউ পাল্টা কোশ্চেন করছে যে আপনি তো কোচ ট্রেনার, আপনি তো বিশেষজ্ঞ, আপনি বলেন। না, ওইটা আমার আলাদা পরিচয়, ওই পরিচয়ে তো আমি এখানে বসে নাই, আমি এখানে বোর্ড প্রেসিডেন্ট, এটা আমার ইখতিয়ার না, এটা কোচ বলতে পারে, আমি বলতে পারবো না। এটা বলে দেয় বুলবুল ভাই কিছুটা বোঝেন যে তার চেয়ার কতটুকু পারমিট করে কতটুকু করে না, কোনটা প্রোটোকল মানে কোনটা প্রোটোকল মানে না, কোনটা নর্মে পড়ে কোনটা নর্মে পড়ে না। রাত দুপুরে কোনো খেলোয়াড়কে বোর্ড প্রেসিডেন্ট কখনো ফোন দিয়ে বলতে পারেন না যে তুমি মিডল অর্ডারে ব্যাট করবা। কোনো বোর্ড প্রেসিডেন্ট ম্যাচের আগের দিন 11 বলে দিতে পারেন না যে আমার মনে হয় এর থাকা উচিত। পরদিন টিম ম্যানেজমেন্ট ভয়তেই তো 11 বদলায় ফেলবে যদি তাদের অন্যরকম মনেও হয়। বোর্ড প্রেসিডেন্ট বলে দেয় যে, বলে দিত আর কি একসময়, টসে জিতলে কি হওয়া উচিত। আমার পরে ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যে আমি দেখে নিব কোচরে, সে আমার কথা অমান্য করে কেন টসের সিদ্ধান্ত বদলাইছে। তো দেখেন সেইটার ধারাবাহিকতা হচ্ছে শান্ত কেসটা। আজকে বুলবুল ভাইয়ের এত প্রশংসা করলাম যে বুলবুল ভাই নর্ম বোঝে, প্রোটোকল বোঝে, ক্রিকেট ভদ্রতা বোঝে। সে ক্রিকেটের সর্বোচ্চ স্তরের ভদ্রতা বুঝে আসা মানুষ। বুলবুল ভাই হচ্ছে সেই লোক যে তার খেলোয়াড়ি জীবন থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মারাত্মকভাবে সম্পৃক্ত। প্রথম বাংলাদেশি হিসাবে অস্ট্রেলিয়ায় গেছিল সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে, বাংলাদেশের একজন প্রতিনিধি হিসাবে আইসিসি টিমের হয়ে। সেই থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি, অস্ট্রেলিয়ার কোচ এবং অস্ট্রেলিয়ান যে ক্রিকেট ফিলোসফি, এটার সঙ্গে বুলবুল ভাই মারাত্মক সম্পৃক্ত। ওখানে তার বন্ধু বান্ধব তৈরি হয়েছে। পরে তো আলটিমেটলি অস্ট্রেলিয়ায় সে একজন প্রতাপশালী কোচেস ট্রেনার হিসাবে গড়ে উঠছে আইসিসির অধীনে। অস্ট্রেলিয়ায় তার বেস, আইসিসিতে কাজ করছে, ইংলিশ ফিলোসফি বোঝে। ফলে ক্রিকেটের আমাদের দেশে নর্ম বোঝা যে কয়টা লোক আছে তার ভিতরে বুলবুল ভাইকে আপনি সবার আগে রাখবেন না। সে বুলবুল ভাইয়ের জামানায় কাণ্ডটা কি ঘটলো দেখেন। শান্তর সঙ্গে যেটা ঘটলো, এখানে আমি আবার আপনাদের বলি যে শান্ত বাংলাদেশে ভিলেন নাম্বার 1, এটা আমি জানি।
এইটা অযৌক্তিকভাবেই খানিকটা তাকে ভিলেন বানায় রাখা হয়েছে। পাবলিক পারসেপশন, আমি কখনো পাবলিক পারসেপশন নিয়ে কথা বলতে চাই না, কারণ পাবলিক পারসেপশন খুব ভুতুড়ে একটা জিনিস। এটা এগেইনস্টে কথা বলা যায় না, কারণ পাবলিক পারসেপশন কখনো এমনি এমনি তৈরি হয় না। তৈরি করছেই শান্ত টি-20-তে আজগুবি খেলে বাকি ফরম্যাটগুলোতেও নিজের ভাবমূর্তি নষ্ট করছে। ফলে ওরে নিয়ে যে ট্রল করা হয় বা ও যে ভিলেন হয়ে আছে, এগুলোর নানা রকম ব্যাখ্যা আছে। কিন্তু শান্ত ওয়ানডে আর টেস্টে আমাদের অপরিহার্য সদস্য, এবং আমি মনে করি ক্যাপ্টেন হিসেবে শান্ত আমাদের এই মুহূর্তে যোগ্যদের একজন, এবং সম্ভবত ওয়ানডেতে সবচেয়ে যোগ্য, টেস্টেও বেশ যোগ্য। সেই শান্তর সঙ্গে কত বড় অভদ্রতা, কত বড় অশিষ্টতা করা হলো দেখেন। শান্ত সেদিন প্রেস কনফারেন্সে, ঘটনাচক্রে আমি উপস্থিত, এই শ্রীলঙ্কা যাওয়ার যে প্রেস কনফারেন্স, ওখানে প্রেস কনফারেন্সে কথা বলতেছে। তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়েও জিজ্ঞেস করা হলো যে টেস্টে যেরকম আপনার লং টার্ম ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, ওয়ানডেতে কি আপনি কিছু জানেন? আমার ওই পরেই মনে হচ্ছে, পরে ব্যাপারগুলো শুনে, যে ওখানে হয়তো দু একজন সাংবাদিক জানতেন যে ভেতরে ভেতরে এরকম একটা চিন্তা চলতেছে যে শান্তকে ওয়ানডে থেকে সরাই দেওয়া হবে। কিন্তু বেচারা শান্ত কিছুই জানে না। ও প্রশ্নটা শুনে হেসে দিয়ে বলতেছে যে আমি তো মনে করি যাকেই দেওয়া হোক লম্বা সময়ের জন্যই দেওয়া হবে টেস্টের মতো, এবং আমি যতদূর বুঝতেছি আমার সঙ্গে যেভাবে কথা হচ্ছে হয়তো এটা আমাকেই ওইভাবে কন্টিনিউ করতে বলা হবে। মানে বুঝেন কিরকম একটা অন্ধকারে আছে। আমরা ওই প্রেস কনফারেন্স থেকে বেরোয় আসলাম, আমি বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে শুনলাম মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে। কোনো সমস্যা নেই, মিরাজকে তো আমরা ক্যাপ্টেন হিসেবে তৈরি করতেছি আন্ডার 13 থেকে। ফলে 2025 সালে এরপরে সে যতগুলো এজ লেভেল, সবগুলো এজ লেভেলে ক্যাপ্টেন্সি করছে, 2টা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করছে। ফলে মিরাজের উপরে ভরসা করার বোর্ডের কোনো অন্যায় নাই। এটা তো খুবই সম্ভব যে আমরা টিমটা রিসাফল করতে চাই, টিমটা নতুন করে গোছাইতে চাই। শান্ত ভালো করতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে প্রপারটা হচ্ছে না। এটা মিরাজকে আমরা ওয়ানডেটা দিতে চাই, তুমি টেস্টটা গোছাও। যেহেতু 3 ক্যাপ্টেন নিয়ে গেছে, প্রচন্ড বিরোধী আমি এই তত্ত্বের। স্টিল বোর্ডের তো এই স্বাধীনতা আছেই, বোর্ড এইভাবে ভাবতেই পারে। আর কোনো অযোগ্য লোকরা তো তারা ওয়ানডে ক্যাপ্টেন করে নাই। ফলে এটা নিয়ে খুব বেশি শাউট করার কোনো সুযোগ নেই। যেটা আছে এই প্রসেসটা, এত বাজে প্রসেস হবে কেন? এত বাজে প্রসেস হবে কেন? আপনি শান্তর সঙ্গে একটা আলাপ করবেন না? আপনি মিডিয়াতে একটা প্রেস রিলিজ পাঠিয়ে দিলেন, সেইটা দেখে শান্ত জানলো না। শান্ত জানলো হচ্ছে শান্ত ইয়েতে বসে, ড্রেসিং রুমে বসে ফিল সিমন্সের সঙ্গে ওয়ানডে টিম নিয়ে কথা বলতেছিল। টেস্ট টিম তো তখন ফাইনাল হয়ে গেছে, টেস্ট টিমের প্ল্যানিং তারা করছে, ওয়ানডে টিম নিয়ে ইন অ্যাডভান্স কি একটা কথা বলতেছিল। সেই সময় তারা ক্রিকেট অফিস থেকে ফোন দিয়ে জানানো হয়েছে যে তুমি ওয়ানডে ক্যাপ্টেন না, ওয়ানডে ক্যাপ্টেন হচ্ছে মিরাজ। এইটা কেন ঘটবে রে ভাই? কেন ঘটবে? ও এখান থেকে মুখ কালো করে বের হয়ে গেছে, বলছে যে ফিল আমি ওয়ানডে ক্যাপ্টেন নাই, ওটা নিয়ে তোমার সঙ্গে ওয়ানডে ক্যাপ্টেন আলাপ করবে। এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা, এই অভদ্রতাটা করার খুব দরকার ছিল? কোনো দরকার ছিল? শান্তর যোগ্যতা, শান্তর প্রয়োজনীয়তা সব ভুলে যান। শান্তর জায়গায় আপনি মনে করেন দেবব্রতর মতো একটা অপদার্থ ছিল, তাও তো একটু সৌজন্য প্রত্যাশা করে না সে? ওই যে বললাম যে ক্রিকেটের ওই নর্মটা তো ইনহেরিটেড ভাবে খেলাটার মধ্যে আছে, সেটা তো সে প্রত্যাশা করে। যে তাকে নিয়ে আপনি বসছেন আগের দিন, সিদ্ধান্তটা প্রেসে জানানোর আগে বা এক্সিকিউট করে ফেলার আগে বসে আপনি আপনার যুক্তিটা তারা বলছেন। ও বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, ও মানে মানুক না মনে না মানুক, এটা তো আপনার দেখার বিষয় না। আপনার তো একটা যুক্তি তো আছে, যুক্তি ছাড়া তো কাজটা করেন নাই। নাকি বলবেন যে যুক্তি ছিল না বলে ওরা ডাকি নেই? এটা তো না, নিশ্চয়ই আপনাদের হাতে ভালো যুক্তি আছে। ছেলেটা ডাকেন, ডেকে বলেন যে শান্ত এই অবস্থা, আমরা ঠিক এই কারণে 3জন ক্যাপ্টেন চাচ্ছি, এই যুক্তি আমাদের। ওই সেই যুক্তিটা সে নিক বা না নিক, তার আগে বলেন, প্ল্যানটা বলেন যে আমরা কালকে ঘোষণা দিব যে মিরাজ হচ্ছে ওয়ানডে ক্যাপ্টেন। তুমি ধাক্কা খেও না, তোমার কিন্তু টেস্ট ক্যাপ্টেন্সি থাকতেছে, তুমি টেস্ট টিম নিয়ে লম্বা মেয়াদের প্ল্যানিং করো, এটা নাথিং পার্সোনাল, এইটা এইভাবে চলবে। ব্যাস, এরপরে যদি শান্ত ঘাটতাড়ামি করতো, আমরা শান্তর এগেনস্টে রুখে দাঁড়াইতাম। কিন্তু আপনারা সেটা করলেন না, সেই ভদ্রতা করলেন না। শান্ত বরং এখানে দারুণ ভদ্রতা দেখাইছে। ওই দিনে আমরা সাংবাদিকদের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম, দু একটা মিডিয়াতে এরকম একটা ইঙ্গিতপূর্ণ নিউজও হলো যে শান্ত আজই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারে টেস্টেরটাও, মানে পরদিন টিম ফ্লাই করবে, পরদিন সকালে বিকালবেলা এরকম নিউজ আসতেছে। শান্ত নিজের সামলায় রাখছে, শান্ত ওই সময় টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ে নাই, পরে সিরিজটা খেলছে। সিরিজটা যথারীতি আমরা, এখন আসলে আলোচনা হওয়ার কথা ছিল এই যে লাস্ট টেস্টে আমরা ইনিংসে হারলাম, এখনো আমরা ইনিংসে হারি, এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। শান্ত টেস্টে শেষ হওয়ার পরে বলছে সে আর টেস্ট ক্যাপ্টেন্সি করবে না। এইটা শান্তকে আমি একটা স্যালুট জানাই যে এটা একটা চপেটাঘাত, এটা বোর্ডের দরকার ছিল। আপনি যদি 1999 সালে করা অভদ্রতা আজকে 2025 সালে এসেও ভুলতে না পারেন, ওই একই স্টাইলে চলেন, তাহলে আপনার ক্যাপ্টেনদের রুখে দাঁড়ানোর টাইম আসছে, আপনার এমপ্লয়ীদের রুখে দাঁড়ানোর টাইম আসছে। সবাই স্টিভ রোডস না,
সবাই মাশরাফি না, যে এই ব্যাপারগুলো এরকম অন্যায় প্রসেস হোক এবং অভদ্র প্রসেসের পরেও কেউ চুপ করে থাকবে, যা হয়েছে হোক, এই স্টাইলে চলবে, এই ফর গ্যারান্টেড ব্যাপারটা আর থাকা উচিত না। ফলে শান্ত এই কাজটা খুব ভালো করছে। এটা পরিণতি কি হবে আমি জানি না। বোর্ড যদি ভিন্ডিকটিভ হয়, শান্তর হয়তো জীবনে এখন দুর্ভাগ্যই আছে, শান্তর নানা রকম বিপাকে পড়তে হবে, স্পেশালি কর্নার্ড হয়ে যাওয়ার তো ব্যাপক সম্ভাবনা আছে টিমে। ফলে সেগুলো তো এলোমেলো হবে। সুব্রত আজকে ছোট একটা স্ট্যাটাস দিয়েছেন যে শান্ত নাকি টিম কালচার নিয়ে কিছু কাজ করতে চাচ্ছিল। এইটা তো ভাই মানে আমাদের দেশে যে কতকাল হয় না, সেই সুমন ভাই থেকে শুরু করে মাশরাফি পর্যন্ত টিম কালচার নিয়ে কিছু কাজ হচ্ছে। এরপর থেকে টিমটা তো ছাড়া পিকনিক পার্টির মতো চলতেছে, যে যার মতো চলতেছে, কোনো প্রপার কালচার নাই, প্রপার বন্ডিং নাই, কোথাও বসে এরা আড্ডা দেয় না, এদের পারস্পরিক রিলেশন খুব দুর্বল। মানে সুব্রতার স্ট্যাটাস পড়েই জানলাম যে শান্ত নাকি এগুলো নিয়ে কিছু প্ল্যান করছিল, সেগুলো কোচরে দিচ্ছে, বোর্ডরে দিচ্ছে, যে এই করলে টিম কালচারটা বাড়ানো যায়, ড্রেসিং রুম কালচারটা বেটার করা যায়। সেগুলো তো সব শেষ হয়ে গেল। এগুলোরও আমি কোনো পাত্তা দিই না। আমি বলি যে ক্রিকেট ভদ্রলোকের খেলা, এটা আমি বিশ্বাস করি না। স্টিল সব খেলাতে কিছু ভদ্রতা থাকে, সেই ভদ্রতাটার এইভাবে অবজ্ঞা করেন না। এবং সেই জিনিসটা যখন না ধরেন একটা পলিটিক্যাল লোক, আমাদের বোর্ড প্রেসিডেন্ট থাকে প্রায় সময়, এই যে বুলবুল ভাই ফারুক ভাইয়ের আগে তো প্রায় সবসময় বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে পলিটিক্যাল কোনো ফিগার। বোর্ডে আমরা বেশিরভাগ সময় দেখছি ক্রিকেটের সঙ্গে সম্পর্কওয়ালা লোক কম থাকছে। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমাদের ইতিহাসে এখন সবচেয়ে গোল্ডেন টাইম হওয়ার কথা, ফারুক ভাই ছিল, এখন বুলবুল ভাই আসছে। বুলবুল ভাই এই মুহূর্তে পৃথিবীর হিসাব যদি করেন তাহলে টপ ক্রিকেট স্ট্রাকচার পণ্ডিতদের একজন। সে হচ্ছে এবং আমাদের একজন লিজেন্ড, প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। সে হচ্ছে বোর্ড সভাপতি। এছাড়া বাকি যারা আছেন, ফাহিম ভাই, ফাহিম ভাইয়ের তো আমরা জ্বলন্ত ক্রিকেট ফিলোসফির উদাহরণ মনে করি। তিনি হচ্ছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, মানে যা যা হয়েছে এটা ফাহিম ভাইয়ের টিম থেকে হয়েছে। ফাহিম ভাই করছেন কিনা আমি সেটা বলতেছি না, ফাহিম ভাই টিম থেকে হয়েছে। এছাড়া বোর্ডে আকরাম ভাই আছেন বা যারা আছেন, এরা পোড় খাওয়া মানুষ, মানে পোড় খাওয়া ক্রিকেটার, ক্রিকেট ভদ্রতা বোঝে। সবচেয়ে বড় কথা, এরা প্রত্যেকে এরকম নানা রকম অনিয়মের শিকার হয়েছে। এই আকরাম, বুলবুল, ফাহিম ভাই, এই তিনজন যত অনিয়ম এবং অভদ্রতার শিকার বাংলাদেশে হয়েছে, তা দিয়ে এরকম মহাভারত লিখে ফেলা যায়। আকরাম ভাইয়ের কথা তো বলছি, বুলবুল ভাইয়ের কথাও বলছি। ফাহিম ভাইয়ের যে অভদ্রতার সঙ্গে তারে ওই ক্রিকেট বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছে, সে ছিল গেম ডেভেলপমেন্টের দায়িত্বে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উইংয়ের দায়িত্বে। সেখান থেকে তারা সরাসরি চাকরি থেকে অপমান করে বের না করে দিয়ে তারা আজকে ওম্যান উইং, কালকে অমুক তমুক, মানে যেসব জায়গায় কাজ নাই তারা জোর করে করে সেই সব জায়গায় পাঠানো হয়েছে। কি অপমানটা করা হয়েছে, কিভাবে নর্ম না মেনে এই লোকটার সঙ্গে মিসবিহেভ করা হয়েছে, এই বৃদ্ধ মানুষটার সঙ্গে। সেই লোকটা এত দর্শন শোনাচ্ছেন, আমাদের এত দর্শন শিখাইছেন। আমি ব্যক্তিগতভাবে সারা জীবনে যতটুকু ক্রিকেট বুঝছি তার অন্তত 30% শিখছি এই নাজমুল আবেদিন ফাহিমের কাছ থেকে। আরো অনেক গুরু আছে, তার ভিতরে 30% মনে হয় শুধু ফাহিমের কাছ থেকেই শিখছি। সবটা সামনাসামনি বসে শিখি নাই, ওনার লেখা পড়ে শিখছি, ওনার কথা শুনে শিখছি। উনি দূরে বসে অন্য কাউরে কিছু বলছেন, সেইটা আরেক কান থেকে শুনে শিখছি। এভাবেই তো মানুষ শেখে। সেই লোকগুলো আজকে চেয়ারে বসে যখন নর্ম উল্টায় পাল্টায় ফেলে, ভদ্রতা, শিষ্টতা এগুলো ধার না দাঁড়ে, তখন খুব কষ্ট লাগে। তবে শেষ বিচারে শান্তর একটা স্যালুট জানায় যায়। ক্রিকেট পারফরমেন্সের বিচারে আপনি বাংলাদেশের ইতিহাসে থাকবেন কিনা জানি না, সম্ভবত থাকবেন না। এখনো পর্যন্ত যেটুকু অবস্থা তাতে থাকার কথা না। তবে এটা ঠিক, এই যে প্রথমবারের মতো আপনি রুখে দাঁড়ালেন, এটা হিস্ট্রি হয়ে গেল। এটা আপনি ইতিহাসে থেকে যাবেন, যে একটা লোক আইছিল, সে তার যোগ্যতা ফোগ্যতা এসবের পরোয়া করে নাই, সে শুধুমাত্র ভদ্রতা দেখানো হয় নাই বলে সে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে। সে বলে দিছে যে ভদ্রতা না দেখালে এখানে আমি থাকবো না। এই কাজটার জন্য আপনাকে স্যালুট। একটা দৃষ্টান্ত তৈরি করলেন, নিশ্চয়ই বোর্ড এখান থেকে শিখবে। জানি না শিখবে কিনা, শিখুক সেই প্রত্যাশা করি। সবার জন্য শুভকামনা থাকলো।